ইরানের প্রায় ৬,২০০ বছরের লিখিত কালচার এটা বলে না যে ইরানিয়ানস উইল সাকাম টু সাচ সারেন্ডার যে আমরা পরে দিই। আমি মনে করি না যে এটা হবে। ওনারা কিন্তু আমেরিকা ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন নাই, বাট যখন ওনাদের উপরে আঘাত আসলো প্রতিহত করার জন্য ওনারা কিন্তু আল্লাহ বলছে যে ওয়ান্স ইউ আর অ্যাটাক রিটার্ন অ্যান্ড বি ফার্ম অ্যান্ড হ্যাভ ফেইথ ইন আল্লাহ। একদম দুইটা সিনারিও হইতে। এখন যদি সাডেনলি ইরান ডিক্লেয়ার করে যে একটা নিউক্লিয়ার ফুটাইছে, তাহলে যুদ্ধের মুখ হইতে পারে। নেতানিয়াহু ওনার ক্ষমতা ধরে রাখার জন্য ওনার সবসময় একটা শত্রু দরকার, একটা শত্রু চাক্ষুষ যেন দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজকে পর্যন্ত আমেরিকা কোনো যুদ্ধে জয়ী হয়। শুনতে খুব হার, বাট ইট ইজ রিয়েল। আমি ইরান তেহরান ইউনিভার্সিটিতে গিয়েছি, তেহরান ইউনিভার্সিটির মসজিদে নামাজ পড়েছি। আমি ইরানের ট্রেনে ট্রাভেল করেছি, পুরো ট্রেন একটা স্টেশনে থামিয়ে সবাই নামাজের জন্য নেওয়া যায় পুরো সময় প্ল্যাটফর্মে। নামাজ শেষ আবার ট্রেন ছাড়ে। ইসলাম কোনো সময় ওয়ার অফ এগ্রেশন সাপোর্ট করে না, ডিফেন্সের জন্য বলে, তারপরে আবার বলে যে যখন এনিমি ট্রুজ করতে চায় তখন তোমরা থেমে যাও। এত বিউটিফুলি কোডিফাইড লজ অফ আনকনফ্লিক্ট বা সমকৌশল হবে। এই জিয়াউর রহমান কিন্তু উনি ইরাক যুদ্ধে মধ্যস্থতা করেছিলেন, নেগোসিয়েশন করেছিলেন। আজকে পাকিস্তান যেভাবে লাইমলাইটে আসছে, সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের পডকাস্টটি একটু ভিন্ন ধরনের। আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি কেবল সমুদ্রের উত্তাল ঢেউ আর জলসীমাই নয়, বরং বৈশ্বিক ভূ রাজনীতির গভীর অলিগুলি নিয়েও জ্ঞান রাখেন, সূক্ষ্ম এবং তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কমোডোর অবসরপ্রাপ্ত সৈয়দ মিসবাউদ্দিন আহমেদ। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু দেশের সামুদ্রিক সীমানার পাহারাদারি ছিলেন না, বরং সামরিক কৌশল এবং আন্তর্জাতিক নিরাপত্তার জটিল সব সমীকরণে পাঠ করেছেন অত্যন্ত কাছ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিধর দেশের সামরিক কমান্ডারদের সাথে কাজ করার অন্য অভিজ্ঞতা তার ঝুলিতে আছে, যা তাকে আমাদের অঞ্চলের সামরিক বিশেষজ্ঞদের মধ্যে এক অনন্য উচ্চতায় বসিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বর্তমান টালমাটাল পরিস্থিতি, ইরানের সমর কৌশল এবং ক্ষমতার যে নতুন ভারসাম্য তৈরি হচ্ছে তা নিয়ে যখন চারিদিকে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তখন আজ আমরা আমাদের এই স্টুডিওতে সরাসরি সেই মানুষের কাছ থেকেই জানব, শুনব, আপনাদের শোনানোর চেষ্টা করব বাস্তব সামরিক বিশ্লেষণ। স্যার, আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। স্যার, আমরা এই অনুষ্ঠান জুড়ে আসলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আমরা আলোচনা করি। আমাদের এই পুরো অনুষ্ঠানে আমরা মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি বিশ্লেষণ জানার চেষ্টা করব। আমরা শুরুতেই আপনার একটু অভিজ্ঞতা জানতে চাই। আমরা যতদূর জানি আপনি 1980-র দশকের শেষ দিকে আপনি ইরান সফর করেছিলেন। নিশ্চয়ই সে সময়ের অনেক সুখস্মৃতি আছে। বিশেষ কোনো স্মৃতি আছে কি দর্শকদের উদ্দেশ্যে, যদি আপনি সেই সময়কার গল্প একটু শেয়ার করতেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যপ্রাচ্য এই শব্দটা দিয়ে শুরু করি। এই মধ্যপ্রাচ্য এই শব্দটাই আসলে সঠিক না। তো যারা বৈশ্বিক শক্তি হয়, পরাশক্তি হয়, তারা যে নেরেটিভ, যে বয়ান তৈরি করে, সে অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। তো আপনি যখন ম্যাপ তৈরি করে বিভিন্ন দেশ, তখন দেখবেন, বিশেষ করে আমরা যারা কার্টোগ্রাফি নিয়ে কাজ করি বা যারা স্পেশালিস্ট আছেন ওরা জানেন, ম্যাপের মাঝে মার্কেটর প্রজেকশন একটা আছে, নমনিক প্রজেকশন আছে, এইভাবে। তো যেই দেশ এটা করে বা যার কাছে টেকনোলজি আছে, বিশেষ করে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর এই পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা অনেক পাওয়ারফুল, তারা যেভাবে করেছে, এই কারণে আপনি দেখবেন যে মনে হবে যে তারাই সবচেয়ে সেন্ট্রাল পার্ট অফ দি ওয়ার্ল্ড, বাকিটা ছোট। তো এনিওয়ে, তো মধ্যপ্রাচ্য আসলে এটা মধ্যপ্রাচ্য না। মধ্য এবং প্রাচ্য কীভাবে হয়?
মাঝখান থেকে আবার ইস্ট, এটা আপনার ওই যে অক্সিডেন্টালিস্ট ওরিয়েন্টালিস্ট ওই স্কুল অফ থটগুলো থেকে আসে। সেকেন্ডলি 1989 সালে আমি তৎকালীন পশ্চিম জার্মানিতে প্রশিক্ষণরত অবস্থায় আমি যখন ইরানে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলাম জার্মান অথরিটির কাছে, তাদের মাথায় মনে হলো একটা বজ্রপাত পড়ল যে মানে মিসবাহ হোয়াই ইরান। তো আমি বললাম যে তখন আমার যে বয়স যে বুদ্ধি ছিল, আমি সিম্পল বললাম যে আমার ভাই ওখানে ডাক্তার, আমি ওনাকে দেখতে যেতে চাই। বলে নো ডোন্ট গো, দে উইল কিল ইউর সেলফ, দি মুল্লাজ উইল কিল ইউর সেলফ। সেই মানে আশেপাশে শেষ দিন। এইরকম। তো তখন মানে আমি তো জাহাজে ছিলাম জার্মান নেভি শিপে ট্রেনিংয়ে। তো দেখলাম যে আমার এই ইরান সফর এত র্যাপিডলি এটা ইনফরমেশনসটা একদম মানে ক্যাপ্টেন থেকে নিয়ে ডাউন বিলো সব জায়গায় চলে গেল। ইভেন যেই লোক আমাদেরকে প্যারাসিটামল ট্যাবলেট দিত সে আসছে, এসে বলে যে মিস্টার মিসবাহ, আমরা তোমাকে খুব পছন্দ করি, আমার একটা অনুরোধ রাখবা? আমি বললাম কি? বলে যে ইরানে যাও না। তুমি কোত্থেকে জানো? না আমরা শুনছি তুমি ইরানে যাওয়ার জন্য ছুটি চাইছো। সো দিস ইজ হোয়াট ইট ইজ। এটার মেইন পয়েন্টটা যেটা হয়েছে সেটা হয়েছে যে নেরেটিভ। আজকে আমরা যে নেরেটিভের যুদ্ধ বলি এটা আজকে থেকে না, এটা আমরা প্রাচীন গ্রিসে যদি যাই আজকের থেকে 2500-3000 বছর আগে নেরেটিভের জন্য ভাড়া করা হতো। পলিটিশিয়ানরা পার্লামেন্টে তাদের পয়েন্টটাকে জয়ী করানোর জন্য, বিজয়ী করার জন্য বিপক্ষ দলকে যেন তারা পরাজিত করতে পারে, এই কারণে তারা ওই রেটোরিক্স যারা ভালো পারে ওদেরকে ভাড়া করতো। তার মানে নেরেটিভের পাওয়ার মারাত্মক। হ্যাঁ, তো ইরানের আমার খুব ভালো লেগেছে যেটা আমি প্রায় 5000 কিলোমিটার 5 দিনে ট্রাভেল করেছিলাম। আমি ইস্তাম্বুল থেকে বাই রোড একদম আপনার ইরান বর্ডার বাজারগান দিয়ে ঢুকে তাবরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা শিয়া ইসলাম যে বলি বা 12বার ইসলাম বা ইসনা আশারি, এটা শুরু হয়েছিল কিন্তু তাবরিজ থেকে। শাহ ইসমাইল যখন সুলতান হলেন উনি কিন্তু ফার্স্ট ডিক্লেয়ার দিয়েছিল 1501 সালে যে আমরা 12বার শিয়া, আমরা এটাই আমাদের রাষ্ট্রধর্ম। তো ওখান থেকে শুরু। আমি ইরানিদের মাঝে এমন আচরণ, একটা মাস ছিলাম আমি ওখানে এবং আই ট্রাভেল আপ টু সাউথ ডাউন টু লরেস্তান পর্যন্ত গিয়েছিলাম, পালাম শহরে, পুল দফতরে। পিপুল আর এক্সেলেন্ট, এত অমায়িক। আমি খাবার খেয়ে বের হয়েছি, যখন বাস থামলো বিল দিব যে লাগবে না। কেন? ও অমুক দিয়ে দিছে, বাসের যাত্রী দিয়ে দিছে। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে তাদের যে ব্যবহার সুপার। আমি ইরান তেহরান ইউনিভার্সিটিতে গিয়েছি, তেহরান ইউনিভার্সিটি মসজিদে নামাজ পড়েছি। আমি ইরানের ট্রেনে ট্রাভেল করেছি, পুরা ট্রেন একটা স্টেশনে থামিয়ে সবাই নামাজের জন্য নেওয়া যায়, পুরুষ মহিলা প্ল্যাটফর্মে, নামাজ শেষ আবার ট্রেন ছাড়ে। এগুলো আমরা ইরান না জানার কারণে এবং আমাদের জ্ঞানের মেইন যে উৎস, আমি সবসময় যেটা খুব কেয়ারফুল থাকার চেষ্টা করি সেটা হয়েছে ওয়েস্টার্ন মিডিয়া থেকে আমরা যেগুলো পাই এগুলো বেশি বিশ্বাস করি, পড়তে পড়তে, দেখতে দেখতে, শুনতে শুনতে। ফার্সি আমাদের 100 বছর আগের আমাদের যে গ্র্যান্ডফাদার্স ছিলেন, ওনারা ফার্সি পারতেন না, পড়তেন, কিতাব ছিল। পরবর্তীতে আস্তে আস্তে ওইটা রিপ্লেস হয়ে যায়। এখন আমরা ফার্সি পারিও না, পড়িও না, জানিও না, চলে গেছে। বাট রুলিং ক্লাসের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের এই অঞ্চলে ফার্সি ছিল একটা সময়। তো ওই কারণে ওই যে ট্রেডিশনস ইরানের, বাট ইরানের এর অর্থ এটা না যে ইরানে মানে দুষ্টু মানুষ নাই। পৃথিবীর সব জায়গায় ভালো মানুষ, দুষ্টু মানুষ আছে। বাট ওভারঅল যদি আপনি বলেন যে আমার ইরানের সেই সুখকর স্মৃতি এখনও অটুট এবং আই লাভ টু ভিজিট ইরান এগেইন। হ্যাঁ, আপনি চমৎকার করে আপনার অভিজ্ঞতা খুব ছোট্ট করে বলেছেন। অনেক ধন্যবাদ স্যার। আমরা চলতি বছরের মানে ফেব্রুয়ারির শেষের দিকে যে দেখলাম যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে একটা যুদ্ধ হয়ে গেল, সেখানে ইরানের যে সামরিক সক্ষমতা যে প্রদর্শিত হলো, নিশ্চয়ই সেটি আপনাকে বিস্মিত করেছে। আমার কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এমন কি সমর কৌশল আমরা ইরানের কাছে দেখলাম যেটা আসলে এর আগের কোনো যুদ্ধে আমরা দেখিনি? আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আসলে এরকম প্রশ্নের উত্তর এই পডকাস্টে 2-5 মিনিটে বলা সম্ভব না। এগুলোর উপরে বই লিখবে। আমি শিওর যারা সমর বিশ্লেষক আছেন, ইন্টারন্যাশনাল রিলেশনসের উপরে যারা প্রফেসরস আছেন, রিসার্চার্স আছেন, ওনারা এটা নিয়ে গবেষণা করবেন এবং ভবিষ্যতে আসবে। আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ মিলিটারি হিস্ট্রি, অ্যাজ এ স্টুডেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, আমি যেভাবে দেখি জিনিসটা সেটা হলো
এটা বলার আগে আমি কয়েকটা জিনিস বলতে চাই, না হলে আমাদের শ্রোতারা আমাদের সঙ্গে কথা করতে পারবে না। দুইটা জিনিস ফার্স্টে বুঝতে হবে আমাদের। একটা হলো ইসলামিক কনসেপ্ট অফ ওয়ার, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক যে কনসেপ্ট অফ ওয়ার, যুদ্ধের যে তাত্ত্বিক যে অংশটা। আরেকটা হলো ওয়েস্টার্ন কনসেপ্ট অফ ওয়ার, অথবা আদার দেন মুসলিম যারা, তাদের কনসেপ্ট অফ ওয়ার। এটা মাথায় আনতে হবে। এটা মাথায় যদি আমরা আনি, আমরা যদি প্রায় 2,500-3,000 বছর পিছনে চলে যাই, ওয়েস্টার্ন যে মিলিটারাইজেশনস, এটা কিন্তু শুরু হয়েছিল ওই ফেমাস একটা বই আছে, দি পেলোপনেসিয়ান ওয়ার। প্রাচীন গ্রিসের একজন জেনারেল অ্যাডমিরাল, উনি যুদ্ধে হারলো কেন, এই জন্য ওনাকে 20 বছরের জন্য তারা এক্সাইল করে দিয়েছিল, কালাপানিতে পাঠিয়ে দিয়েছিল। তো উনি তখন বলেছিলেন যে আমি তখন সময় পেলাম ভালো করে দেখার এবং লেখার, অ্যান্ড হি বিকেম এ ভেরি গুড হিস্টোরিয়ান। থুসিডাইডিস ছিল ওনার নাম। তো উনি লিখেছেন যে ওই সময় যে দুইটা সামরিক শক্তি ছিল বা পরাশক্তি ওই সময়ে, একটা ছিল এথেন্সের সাথে তার এলাই, আর একটা ছিল স্পার্টা। 7 বছর বয়স থেকে মিলিটারি ট্রেনিং দেওয়া শুরু করতো। ঠিক আছে, ওইখানে শিশুরা ছিল, যুবকরা ছিল, প্রৌঢ়রা ছিল, মহিলারা ছিল, যার যার পার্ট এইভাবে ছিল। তো তাদের মিলিটারাইজেশন ওখান থেকে। তারও আগে আমরা যদি দেখি, হেরোডোটাস, ফাদার অফ হিস্ট্রি বলা হয় যাকে, রিটেন হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, যুদ্ধবিগ্রহ এগুলো লিখেছিলেন। উনি যে বইটা লিখেছিলেন, একটাই বই লিখেছিলেন হেরোডোটাস। উনি থুসিডাইডিসের চেয়ে কিছু সিনিয়র ছিলেন। উনার বইটার নাম ছিল দি পার্সিয়ান ওয়ার্স। খেয়াল করেন, আজকের ইরান ওই সময়ের পারস্য, দি পার্সিয়ান ওয়ার্স ছিল। তো পার্সিয়ান ওয়ার্স উনি 9 খণ্ডে লিখেছিলেন। এখন দেখেন রিলিজন কেমনে আসে। উনার সেই 9 খণ্ডের প্রত্যেকটা খণ্ডের নাম নিবেদিত, আমরা যেটা এখন বলি ডেডিকেশন, বইয়ের সামনে লিখি, এক একজন দেবতার নামে ছিল ওখান থেকে। তো তাদের ওয়ার ফিলোসফি ওখান থেকে শুরু করতে হবে, আমরা রিটার্ন যেটা পাই। অন দি আদার হ্যান্ড, তারপরে আপনার দেখেন যে এই 1700-1800 শতাব্দীতে এসে আপনার ছিল যে কার্ল ফন ক্লাউজেভিটস অন ওয়ার লিখেছিলেন, প্রুশিয়ান জেনারেল। তারপরে আপনার আমাদের এলাকায় আমাদের কাউটিলীয়, চাণক্য পণ্ডিত, অর্থশাস্ত্র লিখেছিলেন। তারপরে দেখেন ওইদিকে আবার ছিল আপনার মাকিয়াভেলি, দি প্রিন্স লিখেছিলেন। এগুলো কিন্তু শাসক শাসিত যুদ্ধবিগ্রহ এগুলো নিয়েই লেখা। আবার চায়নার দিকে দেখেন সানজু, ওই কিন্তু দি আর্ট অফ ওয়ার। তো সানজু, আর্ট অফ ওয়ার, এগুলো যেগুলো বললাম ওয়েস্টার্ন এবং আদার্স। তারপরে আপনার ইয়ে ছিল আপনার মিয়ামোটো মুসাশির ছিল দি বুক অফ 5 রিংস, জাপানিজদের। তার মানে প্রাচীন পৃথিবী থেকেও প্রত্যেকের যার যার যুদ্ধ কৌশল এগুলো ছিল। ইসলাম এসে, আল্লাহ রাসূল ইসলামের কাছে যখন কোরআন আসলো, তখন এসে আপনি যদি দেখেন আমাদের সূরা বাকারা, সূরা আনফাল, আপনার সূরা আলে ইমরান, সূরা মুহাম্মদ, এইগুলোতে এসে এসে আল্লাহ কোডিফাই করে দিলেন যুদ্ধে কতটুক করা যাবে, কতটুকু যাবে না। ইসলাম কোনো সময় ওয়ার অফ এগ্রেশন সাপোর্ট করে না, ডিফেন্সের জন্য বলে। তারপরে আবার বলে যে যখন এনিমি ট্রুস করতে চায় তখন তোমরা থেমে যাও। এত বিউটিফুলি কোডিফাইড কৌশল, লজ অফ আনকনফ্লিক্ট বা সমকৌশল কোথাও নেই। এটা বুঝতে হবে। এখন ইরানের যে বিষয়টা, এইটা আমাকে বিস্মিত করে নেই। ইরানের মতো একটা প্রাচীনতম সিভিলাইজেশন এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী প্র্যাকটিসিং মুসলিম, আমাদের বিশ্বাসগত কিছু পার্থক্য থাকতেই পারে, বাট মিলও তো আছে অনেক জায়গায়। সেই মিলের জায়গা থেকে আমি বলবো যে তাদের ওই প্র্যাকটিস এবং তাদের যে আয়াতুল্লাহ, তাদের যে রিলিজিয়াস লিডাররা আছেন, ওনারা যেভাবে গাইড করেছেন, এই জন্য আমি মনে করেছি যে ওনারা কোরআনের সেই ডিকটেটটাতে আছেন। ওনারা কিন্তু আমেরিকা ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন নাই, বাট যখন ওনাদের উপরে আঘাত আসলো প্রতিহত করার জন্য ওনারা কিন্তু, আল্লাহ বলছে যে ওয়ান্স ইউ আর অ্যাটাকড রিটার্ন অ্যান্ড বি ফার্ম অ্যান্ড হ্যাভ ফেইথ ইন আল্লাহ। একদম। তো আমি দেখি যে এটা এই কারণে হয় নাই যে সমর কৌশল যেটা বললেন কোরআনে আছে, আমাদের ট্রেডিশন, ইসলামিক ট্রেডিশনে আছে। আল্লাহ সাহায্য করলে ক্ষুদ্র সৈন্যবাহিনী অনেক বিশাল বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করে। কোরআনের সেই স্টোরি যদি আপনি দেখেন, ডেভিড এন্ড গোলায়াত, দাউদ আলাইহিস সালামের সেই যুদ্ধ থেকে নিয়ে আমাদের যদি দেখেন বদর, উহুদ, অল যুদ্ধে আমাদের যারা বিজয়ী ছিলেন ওদের পায়ে স্যান্ডেলও ছিল না ভাই, এবং সৈন্য সংখ্যা অনেক কম ছিল। বাট ওনারা বিশ্বাস করতেন, ওনারা জাস্ট ছিলেন, ন্যায়ের উপরে ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। আর সবচেয়ে জরুরি যেটা যুদ্ধে জেতার জন্য, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। তারা বিজয় হয়েছে। আমি মনে করি ইরান যতদিন এই লাইনে থাকবে,
ইরানকে কেউ পরাজিত করতে পারবে না, ইরান না, বাংলাদেশকেও কেউ পরাজিত করতে পারবে না যদি আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। না, এবং সেই কারণে আমরা দেখলাম যে পৃথিবীর আমরা ১ নম্বর সুপার পাওয়ার কাকে বলি? আমেরিকাকে বলি। এবং সেই আমেরিকাকে কিন্তু যথেষ্ট সমুচিত জবাব দিয়েছে এবারের যুদ্ধে আমরা দেখেছি ইরান। আমার একটা প্রশ্ন হলো এই যে ইরান যুদ্ধ তো আসলে শেষ হয়ে যায়নি। এটা আ কোনো না কোনোভাবে চলমান আছে। আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে ইরানে অর্থনৈতিক স্যাংশন, অসংখ্য স্যাংশন আছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের সাথে আসলে আলোচনার টেবিলে আলোচনা চলছে। আমার প্রশ্ন হলো যে এই যে সংকট, এই সংকটটা কি আসলে আলোচনার মধ্যে সমাধান সম্ভব নাকি অন্য কোনো পন্থায় আসলে এই ইরানের সাথে আমেরিকা কিংবা ইসরায়েলের যে আসলে সমস্যা, সেটি কি আসলে আদৌ সমাধান সম্ভব হবে কিনা? আপনার কি মনে হয় একজন সমরবিদ হিসাবে? আমি এজ এ স্টুডেন্ট অফ মিলিটারি হিস্ট্রি অ্যান্ড ওয়ারফেয়ার, আমি আবার আপনাকে নিয়ে যাই ২,৫০০ হাজার বছর আগে। সানজুর যে দি আর্ট অফ ওয়ার লিখেছিলেন, উনার প্রথম যে চ্যাপ্টার শুরু করেছিলেন লেইং প্ল্যানস, মানে পরিকল্পনা প্রণয়ন, ওইখানে উনি বলেছিলেন যুদ্ধবিদ্যা একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, জীবন ও মৃত্যুর একটা বিষয়। এটা এমন একটা পথ যেটা জাতিকে নিরাপত্তার দিকে নিয়ে যাবে অথবা ধ্বংসের দিকে নিয়ে যাবে। সুতরাং এই বিষয়টা এইভাবেই অবহেলা করে রাখা যাবে না, এটাকে গভীরভাবে আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। এই ক্ষেত্রে উনার ওয়ার্নিং ছিল সানজুর যে কোনো দেশ ঝুঁকির হিসাব না করে, এস্টিমেট না করে আউটকাম কি হবে এটা যদি না করে যুদ্ধে নামে, সেই দেশের পরাজয় অনিবার্য, সেই দেশ নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমি দর্শক শ্রোতার উপরে ছেড়ে দিলাম যে এই যে আচমকা যুদ্ধটা চাপিয়ে দেওয়া হলো, এটা কি আসলেই চিন্তাভাবনা করে হলো নাকি হঠাৎ হলো? যদি হয়ে থাকে তাহলে আউটকামটা এই আপনি যেভাবে বলছেন ১ নম্বর পরাশক্তি, তার পক্ষে যাচ্ছে না কেন? এক্স্যাক্টলি। রাইট। নেক্সট পয়েন্ট হলো যে আপনার নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি যদিও এখন আমেরিকার ওয়ান অফ দি নিয়ারেস্ট এলাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান এবং জার্মানি তারা যেহেতু পরাজিত শক্তি ছিল, তাদের উপরে অনেক রেস্ট্রিকশনস দেওয়া ছিল, বিশেষ করে আমেরিকা, ইউনাইটেড কিংডম থেকে। একটা ছিল জার্মানি ক্যানট গো নিউক্লিয়ার, আপনারা অনেকে জানেন কিনা, এবং জার্মানির সাবমেরিনে নিউক্লিয়ার প্রপালশন সিস্টেম দেওয়া যাবে না। তো এখন জার্মানরা কী করবে? সাবমেরিন যত বেশি পানির নিচে থাকতে পারে ততই লিথাল থাকে, শত্রু জানতে পারে না, প্রয়োজন মতো তখন তার কাজ করবে, যুদ্ধ করবে। তো জার্মানরা তখন কি করলো, ওই যে রেস্ট্রিকশনস, এটার কারণে তারা ইনভেন্ট করলো, ওকে বলে এআইপি, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন। মানে তারা সার্ভিসে না উঠে কীভাবে লবণাক্ত পানিকে সার্কুলেট করে তাদের যে আপনার ব্যাটারিকে চার্জ করতে পারে, তারপরে অক্সিজেন ক্রিয়েট করতে পারে যাতে ভিতরে যে নাবিকরা আছে থাকতে পারে, দেখেন। তো ওইটা ছিল তাদের ওই যে নেসেসিটি, প্রয়োজন থেকে। ইরানের যে গত প্রায় আপনার ফ্রম দি আপনার ইসলামিক রেভলিউশন 1979 কন্টিনিউয়াস কিন্তু ইরাক যুদ্ধ চললো, তারপরে দিয়ে আপনার একটার পরে একটা আপনার রেস্ট্রিকশনস, আপনার তাদের অ্যাসেট ফ্রোজেন ইত্যাদি ইত্যাদি। বাট আলটিমেটলি এইটা ইরানের জন্য হিতে বিপরীত হয়েছে ইন ওয়ান সেন্স, যে তারা এই টেকনোলজি, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে মোজাইক ডক্ট্রিন বলছি আমরা, ইরানিয়ানরা কি বলছে আমরা জানি না, মোজাইক ডক্ট্রিন বলছি আমরা, সোয়ার্ম অ্যাটাক বলছি, অনেকগুলা আপনার আনম্যান্ড এরিয়াল ভেহিকল আসছে। তারপরে আমরা পানির নিচের খবর তো রাখি না, দি মেজর সাবমেরিনস। আমি একটা লেখা লিখেছিলাম একটা জায়গায় যে দি ফিউচার অফ ইরান ওয়ার উইল বি ডিসাইডেড এট সি। তো আমার সেনাবাহিনীর বন্ধুরা মজা করে বলছে যে মিসবা লিখছে দেখে এটা লিখছে যে ইট উইল বি ডিসাইডেড এট সি। বাট আমি আমার কথা দিয়ে বলি নাই, আমি হরমুজের কারণে বলেছি। আমি ইরানিয়ান নেভি, আইআরজিসি কন্ট্রোলের যে নেভির অংশ, সেগুলো সম্পর্কে আমার যেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞান, সেখান থেকে আমি বলেছি যে এইটা হবে না, এটা ল্যান্ডের যুদ্ধ আসবে না, ইরানের সেনাবাহিনীকে পাঠাবে না। ইরান ইজ নট ইরাক, ইরান ইজ নট আফগানিস্তান, উই মাস্ট মেক নোট অফ ইট। বুঝতে পেরেছে? সেখানে বারবার থ্রেট দিয়েও কিন্তু সেখানে আসলে না, হবে না, পাঠানো হয়নি। হবে না। আবার দেখেন সানজু কেন এত রেলিভেন্ট। সানজু বলছিল যে তুমি যদি তোমার নিজেকে জানো কিন্তু এনিমিকে না জানো, তাহলে দুইটা যুদ্ধ করলে একটাতে তুমি জিতবা, একটাতে এনিমি জিতবে। ঠিক এইভাবে তোমার এনিমিকে জানো, তোমার নিজেরা জানো না,
তাইলেও একই জিনিস। বাট তুমি তোমাকেও জানো, তোমার এনিমিকেও জানো, তাহলে প্রত্যেকটা যুদ্ধে তুমি জিতবা। তো এখন এই যুদ্ধটা আমরা সামনে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমেরিকার সাইড থেকে যদি বলি, ওরা কি আসলে ইরানকে চিনেছে? না। আবার ইরানের সাইড থেকে যদি বলি, তাহলে আমি এজ এ স্টুডেন্ট বলবো ইরান আমেরিকাকে চিনেছে। কেন? দেখেন, ইরান দেখেছে যে নেগোসিয়েশন চলা অবস্থায় তাদের উপরে অ্যাটাক হয়। জি। এটা দেখেন, আবার সানজুতে ফিরে যাচ্ছি। ডোন্ট কনসিডার যে আমি আই এম এ ডিসাইপল বা সানজুর একজন শিষ্য, নট দ্যাট। আমি তো সবাইকেই পড়েছি, আমার সীমিত জ্ঞান। আপনার রিলেভেন্ট বলে আপনি আমি উত্তরটা দিচ্ছেন। সানজু বলছেন যে যখন হঠাৎ করে দেখবা যে নেগোসিয়েশনের জন্য ডাকছে, তখন বি কেয়ারফুল। তোমার শত্রু যখন তোমাকে নেগোসিয়েশনে ডাকছে যুদ্ধ চলাকালে হঠাৎ করে, বি কেয়ারফুল। কেন? তোমার জন্য ফাঁদ হতে পারে। তার মানে আমি তো মনে করি ইরানিয়ানরা তারা তাদের ইতিহাসের সাথে তারা পশ্চিমা এইসব বা আমাদের চাইনিজ, এই যে আমি যে স্ট্র্যাটেজিক বইগুলোর কথা বললাম, তাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন, রাজনীতিতে আছেন, তারা যারা থিওক্রেসিতে আছেন, ধর্মতত্ত্ব নিয়ে আছেন, অথবা যারা সামরিক নেতৃত্ব আছেন, তারা সবাই এইসব ব্যাপারে মোটামুটিভাবে ভেরি আপ টু ডেট। যে কারণে তাদের মুভগুলো আমি যখন ফলো করি দেখি যে না, এই মুভগুলো মিলে যায়, রিলেটেড। সো এই কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে কীভাবে শেষ হবে। বাট দুইটা এক্সট্রিম যদি মনে করি আমরা, যে একদম ইরানকে ডেস্ট্রয় করে মাটির সাথে মিশানো, নট পসিবল। সেটা সম্ভব না। আবার ইরানও আমেরিকারে কিছুই করতে পারবে না, ইরান ইজ অ্যাটাকিং অনলি দিয়ে। হ্যাঁ, দুইটা সিনারিও হইতে পারে। এখন যদি সাডেনলি ইরান ডিক্লেয়ার করে যে একটা নিউক্লিয়ার উইপন ফুটাইছে তারা, তাহলে যুদ্ধের মোড় ঘুরে যাবে রাতারাতি। দিস ইজ ওয়ান। অ্যানাদার হতে পারে যে দুজনেরই ফেস সেভিং দরকার। ইরানের ফেস সেভিং দরকার, যে তারা হারে নাই, তাদের যে একটা ন্যাশনাল ইউনিটি আসছে, একটা কনসেনসাস, এটা নেতৃত্বের জন্য দরকার। আমেরিকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের জন্য এটা খুব দরকার। ওনার যে আপনার মিড ইলেকশন আসতেছে নেক্সট নভেম্বরে, ওনার রিপাবলিকান পার্টিকে জয়ী করার জন্য এটাও খুব দরকার। সো আমি মনে করি দুই এক্সট্রিমের মাঝখানে এমন একটা জায়গায় আসবেন হয়তো ওনারা। এটা স্থায়ী কোনো সমাধান বলে আমি মনে করি না, বাট একটা জায়গায় আসবেন যাতে করে বোথ সাইডের ফেস সেভিং হয়, একটা এক্সিট বের করার এই চেষ্টাই করছেন বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় যে দ্বিতীয় যে অপশনটা বলেছেন এটাই সম্ভবত হওয়ার সম্ভাবনাটা বেশি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু ভিন্ন বিষয় একটু কথা বলতে চাই। সেটি হলো, আমরা ইরানিদের মধ্যে বা ইরান জাতিগতভাবে আমরা দেখি যে অধিকাংশ মানুষের মধ্যে শাহাদাত বরণের যে একটা তামান্না বা শাহাদাতের তামান্না আমরা বলি, দেশ রক্ষার জন্য। আমার কাছে আপনার এই বিষয়টা জানার ইচ্ছে, সেটি হলো যে এই ইরানিদের যে শাহাদাতের সংস্কৃতি, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? আমরা আসলে অন্যান্য জাতিগতভাবে অন্য মানুষদেরকে মধ্যে আসলে এই জিনিসটা দেখি না, যে কিন্তু ইরানে সামগ্রিকভাবে অধিকাংশ মানুষের মধ্যে এই দেশকে রক্ষার যে শাহাদাত বরণ করার যে আসলে অভিপ্রায়, এটা আসলে সত্যি অনন্য এবং অন্যরকম। বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আপনার প্রশ্নের সাথে আমার দুটো জিনিস মনে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে হয়েছে, আর আমি একটা ছোট ক্লিপ দেখেছিলাম ইরানের আপনার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, উনার সাথে ছোট একটা শিশু এসে বলতেছে যে সে শহীদ হইতে চায়। তো তখন উনি যে উত্তরটা দিয়েছিল আমার খুব ভালো লেগেছে। উনি কিন্তু শহীদ হওয়ার জন্য তাকে ইন্সপায়ার করেন নাই। উনি বলেছেন তুমি অনেক লেখাপড়া করো, অনেক বড় হও, অনেক হায়াত অর্জন করো, আমার সমান। হ্যাঁ আমার এই যে দেখেন জিনিসটা, দিস ইজ এ লিডার্স, এ স্টেটসম্যান। দেখেন ওনারা সস্তা, হ্যাঁ ঠিক আছে যাও, নো, দিস ইজ ভেরি ডিপ, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এটা একটা। আরেকটা আমার যেটা আসছে মাথায় আপনার প্রশ্নের সাথে, সহিহ মুসলিমের একটা হাদিস, অথেন্টিক হাদিস। আবার দেখেন ইমাম মুসলিম উনিও কিন্তু আসলে ইরানি, নিশাপুরি ছিলেন। উনার হাদিসটা ছিল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ না করে, মানে জিহাদ না করে, অথবা অন্তত তার তামান্না না থাকে, আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন, ইচ্ছা না থাকে, তাহলে সে আসলে মুনাফিকের একটা শাখার উপর মৃত্যুবরণ করল। তো আসলে ইট ইজ নট ইরানিয়ানস, আমাদের সকল মুসলিমের এটা তামান্না থাকা উচিত আমি যেন, হ্যাঁ, জিহাদ কখন আমাদের জন্য ফরজ হবে এটা নিয়ে ডিবেট আছে, আমরা ওইদিকে গেলাম না, ওইটা স্পেশালিস্টদের ব্যাপার, ধর্ম সম্পর্কে যারা অনেক জ্ঞান রাখেন, মুহাদ্দিসদের ব্যাপার, ফকিদের ব্যাপার, আমরা সাধারণ মানুষের দিকে গেলাম না। বাট হাদিসটা তো সহি। এই হাদিসের আলোকে বলতে পারি আমি আবার যেটা দিয়ে শুরু করেছিলাম, ইরানিয়ানরা এটাও প্র্যাকটিস করতেছে, তামান্না রাখতেছে, বাচ্চাদের ওইভাবে তাদের যে এডুকেশন কারিকুলাম ওইভাবে আসছে, এই যে তামান্নাটা আছে।
তো যে কোনো দেশের কিন্তু আপনার এই সমরবিদ্যার বা যুদ্ধের ইচ্ছা এটা দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রিপারেশন আর আরেকটা হচ্ছে স্পিরিচুয়াল প্রিপারেশন। ম্যাটেরিয়াল প্রিপারেশনটা যেমন দরকার, স্পিরিচুয়াল প্রিপারেশনটাও দরকার। এই দুইটা যখন আমরা ম্যাচ করে যাবে, দেন অ্যাকচুয়ালি বাই দ্য উইল অফ আল্লাহ ইউ বিকাম অ্যাকচুয়ালি ইনভিনসিবল, আপনি অপরাজয় হয়ে যাবেন। বিকজ আপনার দুইটা পশ্চিমা বিশ্ব আপনি যদি দেখেন তাদের যুদ্ধের ইতিহাস, আমি যদি আমেরিকার কথা বলি, আমি একটা লেখা লিখেছি আমেরিকা 250 বছর পূর্তি এই আগামী 4 জুলাইতে। এই 250 বছরে আমেরিকা কতগুলো যুদ্ধে জড়িয়েছে। শুধু 1861 থেকে 1865-66 তাদের যখন সিভিল ওয়ার ছিল, এছাড়া বাকি পুরোটা সময় কিন্তু আমেরিকা যুদ্ধের ভিতর দিয়ে কাটিয়েছে। ঠিক আছে, কেন কাটিয়েছে? ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের জাতীয় স্বার্থ। আদারওয়াইজ তারা এখন আমেরিকা হইতে পারত না এরকম করে না আসলে। এটা আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশনসের কথা বলি, ভূরাজনৈতিক কথা বলি, ঠিক আছে। বাট আপনি আবার অন্যদিকে চিন্তা করেন, আমেরিকার ভিয়েতনাম ওয়ার কে জয়ী হলো? আমেরিকার আপনার যে আফগান ওয়ার কে বিজয়ী হলো? আমেরিকানরাই প্রশ্ন করছে যে 20 বছর যুদ্ধ করলাম, এত $1 ট্রিলিয়ন খরচ করলাম, হ্যাঁ, তালেবানদের হটালাম, আবার তালেবানদের কাছে ছেড়ে দিয়ে আসলাম। সো এগুলো আসলে খুব সরলীকরণ করা যাবে না ভাই। এটা খুব ওই যে ওয়ার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ড অফ স্টাডি, এই কারণে আসলে এটা ভেরি ডিফিকাল্ট। বাট আমরা এটা বলতে পারি আমেরিকা ইরানিদের এই যে সংস্কৃতি, এটা আমি ইরানি সংস্কৃতি বলতে চাই না। দিস ইজ নট ইরানিয়ান মনোপলি। আমি মনে করি দিস ইজ এ মুসলিম সংস্কৃতি। এক্স্যাক্টলি। এবং ইরান ইজ ডুইং দ্যাট অ্যান্ড আই কংগ্রেচুলেট ইরান ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি তো আসলে আমেরিকাতে ট্রেনিং নিয়েছেন, আপনি আমেরিকাতে ছিলেন, সেখানে আমেরিকান সোলজার যদি বলি ইসরায়েলি সোলজারদের সাথে হয়তো মেশার আপনার সুযোগ হয়েছে। আমার একটা বিষয় জানার খুব ইচ্ছে, আসলে সাধারণ মানুষের আসলে জানার ইচ্ছে নিশ্চয়ই, যে মুসলমানদের সম্পর্কে আসলে এইসব কমান্ডারদের আসলে কি ধরনের মনোভাব, বা আসলে তারা মুসলমানদের নিয়ে তারা কি ধরনের মনোভাব পোষণ করেন আমেরিকা কিংবা ইসরায়েলের কমান্ডাররা? আমি আমার সাথে আমেরিকাতে এবং পরে আমি ব্রাজিলে ছিলাম, আমার সাথে ইসরায়েলি যেই মিলিটারি অফিসাররা ছিলেন তাদের সাথে আমার কথা হতো। আমার কাছে মনে হয়েছে এটা আসলে এরকম কোনো বিষয় না যে আমরা যেভাবে পারসিভ করি। জিনিসটা এক একজনের এক এক রকম। এটা ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সমষ্টিগত আন্ডারস্ট্যান্ডিং, কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং অথবা ইনস্টিটিউশন আন্ডারস্ট্যান্ডিং বা ন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ডিফার করে। এক্স্যাক্টলি। আমি ইসরায়েলি এক মহিলা, উনি কম্পালসারি মিলিটারি ট্রেনিং করে ইসরায়েলি সেনাবাহিনীতে 18 মাস ছিল। উনাকে আমার আরেক ফ্রেন্ড ইন্ডিয়ান, সে প্রশ্ন করছিল যে উই হ্যাভ কমন এনিমি, এরকম সামথিং লাইক দ্যাট। তো তার মানে মুসলমান কমন এনিমি ইন্ডিয়ারও ইসরায়েলেরও, ওই যে তাদের যে রিসেন্ট যে ফাদারল্যান্ড মাদারল্যান্ড যে ইয়েটা আসছে প্রাইম মিনিস্টার মোদি সাহেব থেকে। তো আমি শুনতে চাচ্ছিলাম যে এই ইসরায়েলি ওই মহিলা, উনার উত্তরটা কি। উনি দেখলাম ইন্ডিয়ানটারে সারপ্রাইজ করে দিল, উনি রাগ করে ফেলে বলল যে এটা ডোন্ট টেল দ্যাট ইউ বিং এ সার্ভিং মিলিটারি অফিসার, এটা আমাদের উপরে পলিটিক্যালি চাপিয়ে দেওয়া। তুমি মনে করো আমরা ইসরায়েলিরা খুব সুখে আছি? প্রতি মুহূর্তে আমরা ভয়ে থাকি কখন একটা মিসাইল এসে পড়বে, কখন একটা অ্যাটাক হবে। এটা পলিটিশিয়ানরা করতেছে, আমরা সাধারণ সৈনিকরা এটা চাই না, সাধারণ ইসরায়েল এটা চায় না। তাহলে দেখেন আপনি একটা গ্রাসরুট লেভেলের একটা মাইন্ডসেট পেলেন, তার মানে তারাও কিন্তু যুদ্ধ চায় না। এখন আমি আপনাকে নিয়ে যাই জার্মান যে ফন ক্লাউজেভিটস, উনার একটা কথায়, উনার কথাটা ছিল, আমি একটু দেখে বলি যাতে আমি এই সেন্টেন্সটা আমি লিখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হলো যে ওয়ার যেটা আমরা বলি, সেই ওয়ারটা হলো দিস ইজ এ কন্টিনিউয়েশন অফ পলিটিক্স বাই আদার মিনস। খেয়াল করেন, যুদ্ধটাও একটা টুল, মিসাইল যেরকম টুল, আবার অর্থনীতি যেরকম করে টুল, স্যাংশনটা টুল, যুদ্ধটাও টুল। পলিটিশিয়ানরা ইউজ করে এই টুলটা জাতীয় স্বার্থ বা তার স্বার্থের জন্য। এখন সবসময় একটা পরাশক্তি হোক বা একজন প্রাইম মিনিস্টার হোক, পরাশক্তি বলে আমরা যদি আমেরিকার কথা বলি, অথবা প্রাইম মিনিস্টার আলাদা করে যদি আমরা মিস্টার নেতানিয়াহুর কথা বলি, নেতানিয়াহু ওনার ক্ষমতা ধরে রাখার জন্য ওনার সবসময় একটা শত্রু দরকার, একটা শত্রু চাক্ষুষ যেন দেখা যায়।
ওটার জন্য বাজেট যেন নিতে পারে, ট্যাক্স পেয়ারদের থেকে নিতে পারে, লোকজনকে যেন তার পলিটিক্যাল সাপোর্টে নিতে পারে যে আমি এটা করতেছি তোমাদের জন্য। আবার ওই নেগেটিভ আনিল মেরে ফেলবে, ইরান নিউক্লিয়ার বোমা পেয়ে ফেলতেছে, বানায় ফেলতেছে। উনি ওই 90-এর দশক থেকে উনি জাতিসংঘে গিয়ে দেখাইতেছে ইরান ইজ ভেরি নিয়ার টু মেক এ নিউক্লিয়ার বম। আজকে 30 বছর, 35 বছর, 40 বছর হয়েছে ইরান তো আমরা দেখিনি বানাইতে। আমেরিকার এস্টাবলিশমেন্ট থেকে বলছে যে মিস্টার নেতানিয়াহু উনি প্রায় 4-5 জন আমেরিকার প্রেসিডেন্টের সাথে কাজ করার সুযোগ হয়েছে, বিকজ ইজ ওয়ান অফ দি লংগেস্ট সার্ভিং ইসরায়েলি প্রাইম মিনিস্টার। উনি প্রিভিয়াসলি জর্জ ডব্লিউ বুশ সিনিয়র ছিল কি জানি না, জর্জ ডব্লিউ বুশ জুনিয়র, বারাক ওবামা, তারপরে আপনার মিস্টার ক্লিন্টন, ইভেন জো বাইডেন, সবাইকে উনি এই ইরান অ্যাটাকের জন্য চেষ্টা করেছিলেন। ওনারা এগ্রি করেন নাই, শেষমেশ এখানে এসেন। সো এই কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক এ লাইন, বাট আমি মনে করি যে লেটস ওয়েট অ্যান্ড সি, এবং আমি দোয়া করি যে গুড সেন্স প্রিভেইলস এর বোথ ফর ইরান অ্যান্ড অলসো ফর ইউনাইটেড স্টেটস। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা বিষয় সেটি হচ্ছে আমরা কমনলি যেটা দেখি এই ইরানের উপর যে ইসরায়েলের আগ্রাসন, স্যার ইরানের সাথে যে ইসরায়েলের আসলে সম্পর্ক, এটা আমরা দীর্ঘদিন থেকে দেখি তিক্ততা। এটার আসলে মানে যদি বলি ডিটেইল আসলে কোনো প্ল্যানিং আছে? অনেকেই বলছেন যে আসলে ইসরায়েলের মানচিত্র বড় করার একটা কৌশল। আবার অন্যদিকে আমরা দেখি যে মুসলিম দেশগুলো সম্পর্কে তাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে বা কূটকৌশল আছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি মনে করেন? আপনি খুব কঠিন প্রশ্ন করছেন একটার পর একটা, আর ভেরি ডিফিকাল্ট টু আনসার, বাট আমি সেটাই বলবো আমি যেটা ফিল করি বা বুঝি। আমাদের মুসলিম বিশ্ব যখন বলি তখন কিন্তু আমরা ওয়াইসিভুক্ত 57-58টা দেশের ভিতরেও কিন্তু আমাদের অনেক বিভাজন আছে। আমাদের মাঝে রাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, সিউডো গণতন্ত্র আছে, একনায়কতন্ত্র আছে, সেকুলার মুসলমান দেশ আছে, শিয়া আছে, সুন্নি আছে, আমাদের মাঝে অনেক বিভাজন। তো এই বিভাজনের সুযোগটা ইসরায়েল নিচ্ছে, এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ডলি, আমরা শিয়া সুন্নি এই যে একটা ডিভাইড, এটাকে আমরা অনেক বড় করে দেখি, এবং এখানে আমি মনে করি ওয়েস্টার্নরা সাকসেসফুল। আপনি মনে করেন আপনার গ্রামে আপনার দুই ভাইকে যদি আলাদা করে রাখা যায়, তাহলে গ্রামের যে মাতব্বর তার জন্য খুব ইজি হয় আপনাদেরকে ডিকটেট করতে। সো মুসলিম, আপনি চিন্তা করে দেখেন যে মুসলিম জাতিকে যদি ডিভাইড করা যায়, যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমাদেরকে আল্লাহ একসাথে বলছে থাকতে। আমরা এখন ভাগ হয়ে গেছি। আমরা এখন অনেকে মনে করি যে সুন্নি ইসলাম থেকে যে এটা একটা পাতানো খেলা ইরান এবং ইসরায়েলের, আসলে তারা ইউনাইটেড অ্যান্ড দে আর এগেইনস্ট দি সুন্নি ইসলাম। তাই যদি হয়, এটা তো একটা হাইপোথেসিস, এটা প্রমাণের বিষয় আছে। তাই যদি হয় তাহলে এত ডিস্ট্রাকশনস কেন? এই 158টা ছোট ছোট বাচ্চাকে কেন মিসাইল দিয়ে হত্যা করা হলো? মিলে না। আপনার তো একটা হাইপোথেসিস তো মিলাতে হবে, ঠিক আছে না? এত প্রাণনাশ কেন, এত ধ্বংস কেন? যদি মিলাপ হয়, যেমন আগের বলা হতো যে না ওই ইরান ফোন করে বলেছে, তারপরে এটা করেছে, সবাই সরে গেছে, কিছু ধ্বংস হয় নেই। এরকম পাতানো খেলা ইটস ভেরি ডিফিকাল্ট আমি আমার নিজেরা কনভিন্স করতে, বুঝছেন না? তো আমি যেটা মনে করি, ইসরায়েল এখান থেকে আমাদেরকে জায়নিজমকে আলাদা করতে হবে। আবার দেখেন, এনশিয়েন্ট পার্সিয়ার ওয়ান অফ দি গ্রেটেস্ট স্টেটসম্যান ছিলেন সাইরাস দি গ্রেট। সাইরাস দি গ্রেটের উনি যে হিউম্যান রাইটসের যে কিছু আইন কানুন লিখেছিলেন, দেখেন আজকের থেকে 4,500 বছর আগে, সাইরাস সিলিন্ডার নামে যেটা ফেমাস, ওইখানে কিন্তু হিউম্যান রাইটসের কথা উনি বলেছিলেন। এই সাইরাস কিন্তু এই ইহুদিদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। ইরানে আমার মনে হয় যে কোনো মুসলিম দেশের তুলনায় এই মুহূর্তেও সবচেয়ে বেশি ইহুদি আমেরিকার পরে ইরানে আছে। সো এরা কি বলে? আর দে এগেইনস্ট দি ইরানিয়ানস? এই কারণে আমি বললাম যে ইসরায়েলি ইহুদি আর জায়নিজম পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা। বর্তমানে ইসরায়েলের যে শাসন ব্যবস্থা এবং যারা আছেন হর্তাকর্তা, তাদের কথাবার্তা শুনে বা তাদের আচরণে আমার মনে হয় যে দে আর অ্যাকচুয়ালি জায়নিস্ট।
They are not the followers of our Prophet Musa alayhi salam, mighty Prophet of Allah. They have a different. এবং তারা আসলে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি আমার এসকেটোলজির ছাত্র ওই সময় বলতে চাই যে তারা আসলে দাজ্জালের শিষ্য, তারা অ্যান্টিক্রাইস্ট, মাসিয়াত দাজ্জাল। অনেক আলেম কিন্তু এটাই বলেন। আমি আলেম না, বাট আমি আমার স্টাডি থেকে বলি যে ওইরকম না হলে আমি মিলাতে পারছি না, ইকুয়েশনটা মিলাতে আমার জন্য কষ্ট হচ্ছে। এটা স্যার, অনেক মানুষের মনে প্রশ্ন, সাধারণ মানুষের মনে প্রশ্ন, সেটি হলো যে কোনো কারণে বা কোনোভাবে যদি আমেরিকা কিংবা ইসরায়েল আল্লাহ না করুক ইরানকে পরাভূত করতে তারা সক্ষম হয়, সেক্ষেত্রে পরবর্তীতে কোন মুসলিম দেশ আসলে টার্গেট হতে পারে এই দেশগুলো বা ইসরায়েলের? কি মনে হয় আপনার? আসলে ভবিষ্যৎ বলা এই পৃথিবীতে কারো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন উনি জানেন না, উনি ততটুকু জানেন আল্লাহ যতটুকু জানিয়েছেন। আল্লাহ বলছেন এককভাবে, আল্লাহ হলেন আলিমুল গায়ব, উনি শুধু ভবিষ্যৎ জানেন। বাট আমরা কিছু ডটস মিলানোর চেষ্টা করি, কিছু কথাবার্তা, কিছু ঐতিহাসিক স্নিপেটস, নেরেশনস, এগুলো মিলিয়ে দেখি। আমার আমেরিকান বন্ধুরা হয়তো নারাজ হবে, বাট আমি যেটা বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজকে পর্যন্ত আমেরিকা কোনো যুদ্ধে জয়ী হয়নি। শুনতে খুব হার্শ, বাট ইট ইজ দি রিয়ালিটি। আমেরিকার উচিত টু গো ব্যাক টু দেয়ার সিস্টেম, দেয়ার এডুকেশন, দেয়ার স্টাডিজ অফ ওয়ারফেয়ার, সব কিছুতে, যে এত ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি কেন যুদ্ধে জিততে পারছো না? তোমার ডিস্ট্রাকশন অনেক বেশি, তোমার মানুষ, তোমার শত্রু শূন্য অনেক মারা যাচ্ছে। দ্যাটস ট্রু, বাট আর ইউ দি ভিক্টর এট দি ফাইনাল কাউন্ট? ইউ আর নট। সো ওই কারণে আমি এজ এ স্টুডেন্ট অফ মিলিটারি ওয়ারফেয়ার অ্যান্ড হিস্ট্রি, আমি মনে করি না ইরান এইভাবে পরাজিত হবে। কারণ এইরকম পরাজিত করতে হলে প্রত্যেকটা ইরানিয়ানকে হত্যা করে ফেলতে হবে, হুইচ ইজ ইম্পসিবল। এটা ইম্পসিবল। সেকেন্ড হলো, ইরানিয়ানদের মনন থেকে সরায় ফেলতে হবে যে তারা আর টিকতে পারবে না, তাদের সারেন্ডার করতে হবে। তার মানে ফন ক্লাউজেভিটস বলেছিলেন অন ওয়ার বইয়ে, দি প্রুশিয়ান জেনারেল, ওয়েস্টার্নরা খুব সেলিব্রেট করে ওনার লেখা, আমি নিজে ওনার আরেকজন ভক্ত, যে কোনো শত্রুকে স্থায়ীভাবে পরাজিত তখন করা যাবে যখন সেই শত্রু মানসিকভাবে পরাজিত হবে। ইরানের প্রায় ৬,২০০ বছরের লিখিত কালচার, স্ট্র্যাটেজিক কালচার, এটা বলে না যে ইরানিয়ানস উইল সাকাম টু সাচ সারেন্ডার, যে আমরা পরাজিত। তো আমি মনে করি না যে এটা হবে। বাট আপনার প্রশ্নের শেষের অংশে যে ভূরাজনৈতিক যে পরিবর্তন এই অঞ্চলে, এটা হবে। এটা হবে, কিভাবে এটা আনফোল্ড করবে আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন, বাট এটা হবে। এটা আমাদের আরও অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে কিভাবে এটা আনফোল্ড ঘটে আর কি। স্যার, আমরা এবার একটু এই ইরানের প্রসঙ্গটি নিয়ে আমরা বাংলাদেশের প্রসঙ্গে একটু আসতে চাই, যে আসলে এই যে আমরা ইরানের যে অদম্য যে শক্তি, মনোবল, সামরিক সক্ষমতা, সব কিছু মিলে বা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে মোকাবেলার যে ধরনটা, আমরা বাংলাদেশেও ভূ রাজনীতিকভাবে আসলে অনেক ক্যালকুলেশন আছে। বাংলাদেশের আসলে এক্ষেত্রে কী ধরনের শিক্ষা নেওয়া উচিত, আপনি যদি একটু বলতেন। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের ইরানের সাথে অনেক মিল আছে, অমিল আছে, বাট মিলটা বেশি। যেমন ধরেন, আমরা যদি আমাদের ইতিহাসে ফিরে যাই, যদিও আমাদের বাংলাদেশ হিসেবে ইতিহাসটা খুব অল্প দিনের, 50-55 বছরের, বাট বেঙ্গল ডেল্টা যদি বলি তাহলে আমাদেরও কিন্তু ইতিহাস 1000 বছরের। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট, আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র বা বন্ধু যারা তথাকথিত বললাম কিন্তু, তারা আমাদেরকে বলতে চায় যে আমাদের ইতিহাসই 50-55 বছরের। তারা আমাদেরকে আমাদের যে মুসলিম উম্মা যে কনসেপ্ট, ওখান থেকে কার্টেল করে আমাদেরকে সরিয়ে নিয়ে আসতে চায়, তাতে করে আমরা আমাদের সেই স্ট্র্যাটেজিক কালচারে ফিরে না যাই। এটা হলো আপনাকে ওই ডানা ছেটে দিয়ে আপনার উঠতে শেখা বন্ধ করে দেওয়া, ওই রকম। সো এইখানেও আমাদের মিল আছে। দেখেন, আমরা যদি আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের কথা বলি 1905 সালে, তারপরে আমরা 1947-এর দেশ বিভাগ বলি, 1952 আমাদের ভাষা আন্দোলন বলি, 1971 বলি, সর্বশেষ জুলাইয়ের যে রেভলিউশন বলি, দি স্পিরিট অফ দি জেনজি
কোনো অস্ত্র ছিল ভাই তাদের হাতে, এটা বাসায় লাঠিও নেয় এই বাচ্চারা। এই যে এরা পরাজিত হব না, এই যে আমরা বলার শাহাদাতের সংস্কৃতি, এরা দেখেন বাংলাদেশের এই বাচ্চাগুলা সেম। এই যে কালচারাল মিল, এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা মিস করে যাচ্ছি যেটা, আমাদের জেনজিকে আমাদের প্রবীণদের গাইড করতে হবে। তাদের বয়স কম, তারা আবেগী বেশি, তাদের প্রজ্ঞাটা আমাদের বয়স্কদের থেকে প্রজ্ঞাটা দিতে হবে। বাংলাদেশের আমার মতে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1979 সালে আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ওনার সাথে হাত মেলানোর সুযোগ হয়েছিল আমার। আমি তখন হাই স্কুলে পড়ি, তো উনি হাত মিলাইছি, মানে চোখে পানি চলে আসছে, এত আনন্দ। মানে ওই সময় তো এত টিভি এত ছিল না, রেডিওতে ওনার ভয়েস শুনতাম, আমি মেজর জিয়া বলছি, এই যে ওইটা কানে বাজতেছে, উনি এরকম করে দেখাচ্ছেন এই এলাকায় আপনাদের এই জিয়া এরকম, এই দিক দিয়ে আমি সামরিক ইউনিফর্ম পরে হেঁটে গেছি, আমি কমলপুরের যুদ্ধ করেছি। বাংলাদেশে আর কোনো নেতা আছে বা এইভাবে বলেছে? এই জিয়াউর রহমান কিন্তু উনি ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতা করেছিলেন, নেগোসিয়েশন করেছিলেন। আজকে পাকিস্তান যেভাবে লাইমলাইটে আসছে, আমি আশা করি আমাদের জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি বাবার এই জিনিসটা নিয়ে উনিও এগিয়ে যাবে, যাতে করে বাংলাদেশ এরকম লাইমলাইটে আসে। এবং আমাদের জাতীয় ঐক্যটা, আমাদের যে ন্যাশনাল ইউনিটি, যেটা আমরা এই জুলাই রেভলিউশন 2024 থেকে নিয়ে এসছে আমাদের বাচ্চারা, এইটা এবং রেজিলিয়েন্স, এইটা যদি ধরে রাখি, আমি মনে করি বাংলাদেশ ইজ ইন দি রাইট ওয়ে। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা আপনার এই পডকাস্টে আমরা অনেক কিছু জানলাম, নিশ্চয়ই দর্শকরা অনেক কিছু জেনেছে, নিশ্চয়ই তাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ জানাচ্ছি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন বলে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে আমাদের প্রিয় দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের দেশটাকে, আমাদের এই ক্ষুদ্র রাষ্ট্র, আমি খুব ভালোবেসে একটা লেখা লিখি সবসময়, যে দিস লিটল স্পেক অফ ল্যান্ড উই লাভিংলি কল বাংলাদেশ, এটা আমাদের জন্য থাকে। আমরা আমাদের দেশের জন্য কাজ করব, যার যার জায়গা থাকে, এবং আমরা ইউনাইটেড থাকবো। মত পার্থক্য থাকবে, বাট রাষ্ট্রের যে স্বার্থ, জাতীয় স্বার্থ, এই জায়গায় আমরা একসাথে থাকবো। এটা ইরানিয়ানদের থেকে আমরা এটা আরও শক্তভাবে আবার আমরা এটা নিয়ে আসবো, যেটা আমাদের আছে অলরেডি। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাকে এবং আপনার দর্শকদের। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই পডকাস্ট শেষ করছি। নিশ্চয়ই আমাদের এই পডকাস্টের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন এবং ভূ রাজনীতির যে সবশেষ বিশ্লেষণ সেটি আপনারা জানতে পারছেন। আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।